দ্বিতীয় এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই শন তখন চিপের কাছে গিয়ে বলে, লি কোথায়? আমাদের যে কোনো মূল্যে লিকে ধরতে হবে, তাকে দ্রুত ট্র্যাক করো। কিন্তু চিপ লির নাম শুনে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আর বলে, লি তো সাধারণ একটা চোর, ও কিভাবে ড্রাগস বিক্রি করবে? হয়তো এই লোকটা মিথ্যে বলছে। তখন শন বলে, ঠিক আছে, লিকে বাদ দাও, চলো ওই গ্যাংস্টার জয় আর ক্যাপ্টেনকে ধরে ফেলো, কারণ ওদের ধরলে সমস্যা মিটে যাবে। কিন্তু তারপর চিপ জানায় ওই দুইজনকে ধরা তো এত সহজ না, ওদের অনেক উপরে স্তরে কালেকশন আছে, ওদের ধরতে গেলে বড় ঝামেলা হতে পারে, আমাদের নিচে থেকে শুরু করতে হবে। রাস্তায় যারা নেশা করে ওদের মধ্যে এক দুজনকে ধরে মারধর করে জিজ্ঞাসা করলে কোথা থেকে সেটা শুরু সেটা জানা যাবে। কিন্তু শন ওর শিশু সুলভ আচরণ দেখে ছেলেটার উপর সন্দেহ করতে শুরু করলো। তাই সে বলল, তুমি ওই দুজনের ঠিকানা বের করো, আমি ওদের রেস্টুরেন্টে নিয়ে আসবো। আর তুই যখন এটা জানলো তখন সে তাড়াতাড়ি লিকে খবর দিল। লি তখন ওর সঙ্গে দেখা করতে এলো। এখন চুই রেগে গিয়ে বলল, তোকে আগেই বলেছি গ্যাংস্টারদের সাথে এসব ডিলিং করা যাবে না, কারণ ওদের সঙ্গে জড়ালে তুই ধরা পড়তে পারিস। কিন্তু এসব শুনে লি বলল, এটা আমার ড্রাগ ব্যবসা, গ্যাংস্টারের সঙ্গে ডিল না করবো তাহলে করবো কার সাথে? তাহলে আমি কি গির্জার পাদ্রীদের সাথে গিয়ে কথা বলবো? এটা তো আমাকে করতে হবে। তাছাড়া প্রোডাক্টস আমার, ব্যবসাও আমার, তাহলে তুমি কেন আমার মধ্যে হস্তক্ষেপ করছো? কিন্তু এটা শুনে চুই আর বেশি রেগে যায় আর ওকে মারতে শুরু করে। কিন্তু চুই রেগে গলায় বলল, এখন তোমার কারণে আমিও ঝামেলায় পড়েছি, পুলিশ যে কোনো সময় আমাকে ধরে ফেলতে পারে, আজ থেকে তুমি আমাকে চেনো না আর আমি তোমাকে চিনি না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার আগে সে ওই লোকটাকে বলে, এখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করো, না হলে তুমি খুব শীঘ্রই ধরা পড়বে। এটা শুনে লি অনেক ভয় পেয়ে গেল। তাই সে দ্রুত গ্যাংস্টার জয়ের কাছে গিয়ে সব কথা বলল। কিন্তু গ্যাংস্টার জয় বলল, এত টেনশন নেওয়ার কিছু নেই, তুমি এখান থেকে শিউলে কিছুদিন যাও, ওখানে কিম নামের একজন আছে, ওর সঙ্গে দেখা করো, বলো আমি তোমাকে পাঠিয়েছি, ও তোমাকে থাকার ব্যবস্থা করে দেবে। তাই আমরা দেখি লি খুব দ্রুত শিউলে চলে যায় আর সে তাহলে কিমের সঙ্গে দেখা করে। আমরা পরে জানতে পারি যে এই কিম নামের লোকটা ছোটখাটো গ্যাংস্টার, যে কিনা জয়ের সাথে কাজ করে। যেহেতু তার বস লিকে পাঠিয়েছে তাই সে লিকে থাকার ব্যবস্থা করে দেয়। লি ঠিক করে সে কিছুদিন এখানে লুকিয়ে থাকবে। তারপর সে কিমকে তার পণ্য দেখায়। কিম সেটা সিরিঞ্জে পরে সরাসরি নিজের শরীরে ঢুকিয়ে দেয়, যার ফলে ড্রাগস মাথায় চলে যায়, পুরোপুরি পাগল হয়ে যায়। এখন যদিও লি এখানে পুলিশের হাতে থেকে লুকিয়েছিল, তবু সে চেয়েছিল তার ব্যবসা চালিয়ে যেতে। তাই সে সরাসরি প্রফেসর বেকারকে শিউলে ডাকে আর তাকে এখানে নিয়ে আসে। এখানে কিমের সাহায্যে প্রফেসর বেকারের জন্য একটা ল্যাব তৈরি করা হয়, যেখানে প্রফেসর বেকার ওষুধ বানানো শুরু করেন। কিন্তু লি ওর সঙ্গে থাকে আর ওষুধ বানানোর সব কৌশল শিখে নেয়। আর যখন লি প্রথম ব্যাচ বানায়, প্রফেসর বেকার সেটা দেখে প্রচুর চমকে যায়। সে বলে, তুমি খুব দ্রুত শিখছ, আর যা আমি কল্পনাও করতে পারিনি। এখন লি তার সম্পূর্ণ ব্যবসা শিও থেকে চালিয়ে যেতে শুরু করে আর এখান থেকে সে তার ব্যবসার সব কাজ শুরু করে। আমরা দেখি সে কিমের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় আর মজা করে। তারপর কিম লিকে একটা জায়গায় নিয়ে যায়, সেখানে সে এক মেয়েকে দেখে বলে, ওই মেয়েকে দেখতে পাচ্ছ, ও একটা বিশাল বড় রাজনৈতিক নেতার মেয়ে, যদি আমরা ওকে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি, মানে ওরা আমাদের ইচ্ছে মতো কাজ শুরু করে, তাহলে ওর বাবা প্রভাব ব্যবহার করে আমরা আমাদের ব্যবসা রাজনৈতিকভাবে করতে পারবো। এসব শুনে লির মনে আরো আগ্রহ জাগে। তাই সে ওই মেয়েটার সঙ্গে দেখা করতে আসে, আর মেয়েটার নাম ছিল রিতা। পরের সকালে লি রিতাকে তার একটা দামি গাড়িতে ডেট করতে নিয়ে যায় এবং ওকে মুগ্ধ করে। তারপর তারা দুজন মিলে নানা জায়গায় ঘুরতে থাকে। আর লি এখন শিউলে নতুন পরিচয় আর নতুন নাম নিয়ে থাকতে শুরু করে। লি নিজেকে বড় ফুড এক্সপার্ট কোম্পানি শিউলি হিসেবে পরিচিত করায়। ধীরে ধীরে রিতাও ওর প্রতি মুগ্ধ হতে শুরু করে আর তাদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে। রিতাও লিকে তার বাবার পরিচিতদের সাথে পরিচয় করায় আর সে ওদের বলে, যদি ওরা চায়, লি আমার বাবার পরবর্তী নির্বাচনের জন্য বড় একটা ফিটিং হতে পারে। তাই এখন এইভাবে লির রাজনৈতিক সংযোগগুলো শুরু হয়ে গেল। আমরা একদিন দেখতে পাই রিতা লিকে জাপানে তার বাবার কাছে নিয়ে যায়। আসলে রিতার বাবা জাপানে একজন মন্ত্রী ছিলেন। লি যখন তাদের সঙ্গে দেখা করতে যায় তখন মন্ত্রী ওকে একটা উপহার দেন। আর মন্ত্রী যখন উপহারটা খুলে দেখে ভিতরে একটা বৌদ্ধ মূর্তি ছিল, কিন্তু লি ওকে ফিসফিস করে বলে আসলে সেটা উচ্চমানের মাদক ভর্তি। আর এটা শুনে ওই মন্ত্রী তার সাথে আরো বেশি বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে। আর লি যখন ওই পার্টিতে একাই দাঁড়িয়ে ছিল তখন হঠাৎ করে একটা ছেলে স্বাভাবিক ভঙ্গিতে এসে জিজ্ঞাসা করে, আরে চোর, এখানে কি করছিস? কারা তোমাকে এখানে ঢুকতে দিল? তোমার মতো ছোটখাটো চোরকে এমন বড় পার্টিতে অফিসে কে নিয়ে এলো? আসলে পরে আমরা জানতে পারি ওই ছেলেটা সেই সিআই এজেন্ট, যিনি একবার লিকে ধরে উল্টো করে ঝুলিয়ে মারার চেষ্টা করেছিলাম। সে লিকে বলে, আমার ক্ষমতা থাকলে আমি তোমার মতো ছোট চোরকে ওই দিনই সমুদ্রে ফেলে দিয়ে মেরে ফেলতাম। কিন্তু দেখো ভাগ্যের কি খেলা, তোমার মতো একটা ছোট চোর একটা বড় পার্টি অফিসে দাঁড়িয়ে আছে, আর সেটাও ডাকপত্র নিয়ে। এভাবে সে লিকে ছোট করে এবং ছেড়ে চলে যায়। এতে লিও খুব রেগে যায়। কিন্তু তখন রিতা এসে জিজ্ঞাসা করে, কেন এমন টেনশনে আছো? লি তাকে ওই অফিসারের দিকে তাকিয়ে বলে, ওই লোকটা এখানে কি করছে?
তখন রিতা বলে সে একজন কোরিয়ান দূতাবাসে কাজ করে এবং জাপানের সব কোরিয়ান সন্ত্রাসীদের ধরার দায়িত্ব পেয়েছে। তো এখন লি ওই পার্টি থেকে বেরিয়ে সরাসরি জনির কাছে আসে, আর সে তাকে ওই বৌদ্ধ মূর্তি দেয় আর বলে এর ভিতরে টপ কোয়ালিটি জিনিস আছে, তুমি এগুলো জাপানে ছড়িয়ে দাও। কিন্তু হঠাৎ পিছন থেকে সিআই এজেন্টের গাড়ি এসে থামে। সেটা দেখে লি জনিকে সবকিছু বলে দেয়, বলে যে এই অফিসার একবার আমাকে ধরে উল্টো করে মারধর করেছিল আর আজকে আমাকে অনেক অপমান করেছে। এটা শুনে জনিও ওই অফিসারকে ভালো করে দেখতে শুরু করে, আর তাকে দেখে লিকে বলে এই অফিসারটা একদম খারাপ লোক, ওর কোনো মনুষ্যত্ব নেই। ও আমার ভাই জুইকে যে কলেজে পড়তো কুরিয়ার গুপ্তচর বলে তাকে জেলে ঢুকিয়ে দেয়, যার কারণে আমাদের পুরো পরিবারের সম্মান নষ্ট হয়। এসব বলে সে নিজের মনটা একটু হালকা করার চেষ্টা করছিল, কিন্তু তখনই ওই অফিসার এসে তাদের জিজ্ঞাসা করলো, তোমরা কি জাপানি গুপ্তচর হিসেবে কাজ করছো? এটা শুনে জনি ওর কলার ধরে গাড়িতে ধাক্কা দিল। সে তাকে জোরে আটকে ধরলো আর তারপর তার গাড়ি চালু করলো। একটু এগিয়ে যেতে গাড়িটা দেয়ালে থেকে ঠেলে দিল আর সে সেখানে দেয়ালে চেপে মারা গেল। তারপর তার মৃতদেহ নিয়ে তারা টুকরো টুকরো করে এবং একটা ঝুড়িতে পড়ে সমুদ্রে ফেলে দেয়। এভাবেই তারা নিজেদের পথের বাধাটা সরে ফেললো। কিন্তু এখন লিজ বিশ্বাস করতে পারছিল না যে একটা জীবন্ত মানুষকে মেরেছে আর তার দেহ টুকরো টুকরো করে ফেলেছে। তাই সে নিজেকে অনেক দোষারোপ করছিল, এমনকি কাঁদতেও শুরু করে। আর এই দোষবোধ থেকে শক্তি পেয়ে নিজের তৈরি মাদক ধীরে ধীরে মিশে নিজেকেই খেতে লাগলো, যার পরে সে খুব মাদক খেয়ে অচেতন হয়ে পড়ে। এদিকে নেশা বিরোধী দপ্তরের অফিসার শন একটা বিশাল দল গঠন করলে। আসলে ও সন্দেহ করছিল পুলিশের মধ্যে কেউ মাদক ব্যবসায়ীদের কাছে এসে তথ্য ফাঁস করছে। তাই ওই দল কাজ শুরু করতে তারা একটা কনস্টেবলকে ধরে ফেললো, যিনি মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নিচ্ছিল। তাই যখন ওকে জিজ্ঞাসাবাদ করলো তখন জানলো আসলে ন্যারকোটিক্স ডিপার্টমেন্টের প্রধানও এই গ্যাংস্টার সাথে জড়িত। তখন শন প্রধানকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করলো। সে লির নামও বলে দিল, কিন্তু লির বিরুদ্ধে তখন কোনো প্রমাণ ছিল না, তাই সে লির বিরুদ্ধে কিছু করতে পারে না। এভাবে 2 বছর কেটে যায়। আমরা দেখি লি বুসানে ফিরে এসেছে আর এখানে একদম একান্ত একটা জায়গায় খুব বড় একটা বাড়ি কিনে সেখানে থাকতে শুরু করে। সে একটা ল্যাবও সেট আপ করেছিল আর সেখানে মাদক তৈরি কাজ শুরু করে। পরে তার লোকজন আর সম্পর্কের সাহায্যে সে মাদক জাপানে থেকে নানা দেশে পাচার করতে শুরু করে এবং প্রচুর টাকা উপার্জন করে। ওই বাড়ির মধ্যে একটা লকার বানিয়েছিল, সেখানে সে মাদক আর টাকা জমেছিল। দেখা যাচ্ছে রিতাও তার সঙ্গে থাকতে শুরু করে। আসলে দিনের বেলা লি একটা খাদ্য কোম্পানির সিও হিসেবে কাজ করত আর সে রাতে মাদক সিন্ডিকেটের রাজা হিসেবে শাসন করত। সহজ কথায় সে শুরু করেছিল খুব ভালো জীবন কাটছিল, কিন্তু হঠাৎ একদিন তার ভাই মাদক সেবীর প্রভাবে হঠাৎ একটা লোককে রাস্তায় মেরে ফেলে। আলী যখন এটা জানতে পারে ভাইকে পুলিশের হাতে থেকে বাঁচানোর জন্য সে তার লোকদের দিয়ে ভাইকে কিডন্যাপ করে একটা ঘরে বন্দি করে রাখে। তারপর লি যখন সেই রাতে ভাইয়ের সঙ্গে দেখা করতে যায়, ভাই তাকে বলে তুমি আমাকে ধোকা দিয়েছ, তোমার ব্যবসার যে অংশটা আমার পাওয়ার কথা ছিল তুমি সেটা আমাকে দেওনি। এটা বলে সে লির কান কামড়ে ছিঁড়ে ফেলতে শুরু করে। কিন্তু তখন গ্যাংস্টার জয় এখানে এসে যায়। আসলে তোমার ভাই যে মানুষটাকে মেরেছে ওর লাশটা ফেলে দিতে হবে, এতে অনেক টাকা লাগবে। কিন্তু লি লেগে গিয়ে বলল যত টাকা দরকার নেও, চুপচাপ গিয়ে কাজটা শেষ করম। কিন্তু জয় দেখলো লি তাকে আদেশ করতে শুরু করছে। তখন সে খুব রেগে গিয়ে লিকে ধমক দেয়, তুমি আমাকে আদেশ করছো? আর বলে তুমি এখানে আসো আমার কারণে, আর যা কিছু করছো তাও আমার কারণে, তাই আমাকে তোমার ধার পাবার কারণ নেই। তোমার মুখ থেকে আরেকটা আদেশ শুনলে আমি তোমাকে সেখানে শেষ করে দেব। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে লির স্ত্রী সেও জানতে পারলে লি এখন রিতার সঙ্গে একটা ঘরে থাকে। তখন সে লির সাথে খুব চেঁচাচেঁচি করে এবং বলে এখন না তো আমি তোমার দরকার না তো তোমার আমার, তাই তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও আর এখনো বাচ্চাদের কাছে আসার চেষ্টা করো না। তখন লি খুব রেগে যায়। তারপর সে রিতার ঘরে চলে যায়, কিন্তু রিতা লির হাতে নেশার ইঞ্জেকশনের দাগ দেখতে পেল। তখন রিতা বলল আমি বাবাকে বলেছি তোমার জন্য একটা নতুন ব্যবসা শুরু করার প্ল্যান করছে, আর তুমি নেশা করছো, এমন কিছুই হবে না। এটা শুনে লি রিতার উপর রাগ করে, তারপর ওকে ধমক দিয়ে সেখান থেকে চলে যান। এদিকে লির ভাই যিনি হাসপাতালে আহত অবস্থায় ছিল, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। আর আমরা দেখতে পাই শন জিজ্ঞাসাবাদ শুরু করে। আসলে শন যখন জানতে পারে লি ওর ভাই, তখন সে নানাভাবে তাকে মাথা ধুলাই করতে শুরু করে। সে ওকে বলে তোমার ভাই তো বড় একজন মানুষ হয়ে গেছে, কিন্তু ব্যবসায় তোমার কোনো অংশ দেয়নি। আসলে তোমার ভাই শুধু তোমাকে ব্যবহার করেছে। আজ তোমার ভাই এই অবস্থা দেখো আর তোমার অবস্থা দেখো, তোমার ভাই ড্রাগ মাফিয়া হয়ে গেছে আর অনেক টাকা উপার্জন করছে। আসলে পুলিশ লির ভাইকে এমনভাবে মাথা ধুলাই করছিল যেন সে লিকে ধরতে পারে। তাই রাতে লির ভাই লিকে যখন ফোন করে বলে ভাই আমি এখানে ক্ষুধায় মরতেছি আর তুমি আমার খবর নিচ্ছ না, এটা শুনে লি একটু বেশি ভয় পেয়ে গেল। তাই সে দ্রুত তার ভাইকে দেখতে আসে, কিন্তু পুলিশ তো আগে থেকে ওর জন্য অপেক্ষা করছিল। তাই পুলিশ তাকে দ্রুত ধরে ফেলে এবং সরাসরি জেলে ভরে দেয়। আর পরের সিনটাতে আমরা দেখি অফিসার শন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ওরা স্পষ্টভাবে বুঝতে পারছিল যে লি সবাইকে ধোঁকা দিয়েছিল নিজেকে একটু ফুড এক্সপার্ট কোম্পানির সিও বলে, আর রাতের বেলা সে নিজেই ড্রাগ সরবরাহে কাজ করত। তাই পুলিশ তাকে জোর করে মানাতে চায় যে ড্রাগস মাফিয়া কিং, কিন্তু লি সেটা মানতে চায় না।
তখন অফিসার শন বলে, তোমাকে উল্টো করে ঝুলিয়ে 2 দিন পেটালে আর সব স্বীকার করে নিব। কিন্তু পরের দিন আমরা দেখি লি মুক্তি পায়। আসলে রিতা সে তার বাবার প্রভাব করে লিকে জেল থেকে মুক্ত করে দিয়েছিল। তাই যখন তারা গাড়ি থেকে বের হচ্ছিল, রিতা তাকে বলে, যদি আবার এই মাদক মামলায় পুলিশ ধরে ফেলে আমি আর তোমাকে ছাড়তে আসবো না। এটা শুনে লি খুব রেগে যায় আর বলে, তুমি আমার টাকায় আমাকে ছেড়ে দিলে, ধরো নিজের টাকা খরচ করছো। এটা বলে রিতার সঙ্গে অনেক রাগ করতে শুরু করে। এক সময় রিতা তার উপর হাত তোলে এবং তাকে গাড়ি থেকে ঠেলে বাইরে ফেলে দেয়। তারপর রিতা সেখান থেকে চলে যায়। কিন্তু তারপর তার ড্রাইভার লিকে বলল, আসলে জনি কুরে এসেছে, শুনেছি জাপানে সে একটা বড় গ্যাংস্টারকে মেরে ফেলেছে। তাই সেই গ্যাংস্টার লোকেরা তাকে খুঁজে খুঁজে মারার চেষ্টা করছে। জীবন বাঁচাতে সে কুরিয়ে লুকিয়ে এসেছে আর এখানে কোথাও লুকিয়ে আসে। সে তোমার সঙ্গে দেখা করতে চায়, হয়তো তোমাকে সাহায্যের জন্য অনুরোধ করবে। ওই রাতেই জনি লিকে ফোন করে সাহায্য চাইলো। কিন্তু লি স্পষ্ট বলল, পুলিশ তো আগে থেকে আমার পিছু নিয়েছে, তাই আমি তোমাকে বাঁচানোর জন্য কোনো চেষ্টা করতে পারবো না। কিন্তু এটা শুনে জনি অনেক রেগে যায় আর সে লিকের উপর হুমকি দিতে থাকে, বলে, আমি তোর সব গোপন কথা সবাইকে জানিয়ে দেব। তুমি যদি আমাকে বাঁচাতে না আসো তাহলে আর পুলিশ আমাকে ধরে আমি সবকিছু পুলিশকে বলে দেব। তাই পরের দিন সকালে লি ক্রিস্টোফারের সাথে দেখা করতে যায় আর তাকে স্পষ্ট করে বলল, 2জন লোক আমাকে খুব বিরক্ত করতেছে, আমি তোমার সাহায্যের লোকদেরকে শেষ করতে চাই। সেই রাতে এক পুলিশ কনস্টেবল শনের কাছে এসে বলল, একজন জনি নামের লোক আমাকে ডেকেছিল, সে লির কিছু গোপন খবর জানে, সে আমাদের সেটা বলতে চায়। এটা শুনে শন তাড়াতাড়ি সেখানে গিয়ে জনিকে গ্রেফতার করার জন্য বেরিয়ে পড়লাম। কিন্তু শহরের ছাত্ররা সরকারি বিরোধী প্রতিবাদ করছিল, তাই শহরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছিল। পুলিশের কাজও ঠিক মতো হচ্ছিল না। অন্যদিকে জয় যখন গুহার বসে মাদক ইঞ্জেকশন নিচ্ছিল, তখন ক্রিস্টোফার আর তার লোকজন এসে পৌঁছালো আর তাকে হত্যা করে। জয়ের সব লোকেরা এক এক করে দরজাটা ভেঙে ভিতরে ঢুকে গেল আর জয়কেও সেখানে শেষ করে দিল। অন্যদিকে অফিসার শন জনিকেও ধরতে গেল। ওখানে এক ছাত্র পাথর ছুটতে ফেলে আর সেখানে বিশৃঙ্খলা শুরু করে দেয়। পুলিশের ছাত্রদের পেটাতে শুরু করে। আর যখন এই বিশৃঙ্খলা থামলো, তারা জনের মৃতদেহ পেল। আসলে কেউ জনিকে ছুরিঘাত করে হত্যা করেছে। আর আমরা জানি এই রাতেই লি ক্রিস্টোফারের সাহায্যে জয় আর জনের উভয়কে শেষ করে দিয়েছে। কিন্তু ওই দিনই প্রেসিডেন্টকে কেউ গুলি করে হত্যা করে। দেশটা একদম অচল হয়ে যায়, সামরিক শাসন জারি করা হয়। তাই সব সরকারি অফিসারগুলো তাদের টাকা নিয়ে পালাতে শুরু করে। আমরা দেখতে পাই রিতা তার ব্যাগে সোনার পাহাড় টাকা ভরে দেশ থেকে পালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তারপরে দিন লি তার পরিচিত রাজনীতিবিদকে এক একটা করে ফোন করে, কিন্তু কেউ ফোন ধরে না। একজনই ফোন তুললো, কিন্তু সে বলল, দেশের অবস্থা খুব খারাপ, তাই তুমিও দেশ থেকে দ্রুত পালানোর চেষ্টা করো, কারণ যদি দেশে থাকো যে কোনো সময় ধরা পড়বে। যত দ্রুত দেশ থেকে বেরোতে পারো তত তোমার জন্য নিরাপদ। আসলে এর কাছ থেকে যারা ঘুষ নিত, সব সরকারি অফিসার, এমপি, মন্ত্রী সবাই দেশ থেকে পালিয়ে যাচ্ছে। তাই লিওর বাড়িতে চলে আসে আর সেখানে তালাবদ্ধ অবস্থায় থাকতে শুরু করে। একদিন তার স্ত্রী শিয়নকে ফোন করে পড়ে, কেউ আমাকে ঘরের ভিতর ঢুকতে মারতে এসেছে, আমি কাউকে ঢুকতে দেব না। আমি আমার দেশের জন্য কিছু করেছি, এত সহজে হার মানব না, পুলিশকে এত সহজে আত্মসমর্পণ করব না। কিন্তু তারপর শন তাকে কল করে ট্রেস করে অবশ্যই লোকেশন খুঁজে পায়। তাই তার খুব দ্রুত লিকে নিয়ে যাওয়ার জন্য ঘরে চলে আসে। লি ভয়ে তাদের উপর গুলি চালানো শুরু করে। কিন্তু এই সব দেখার পর নেশা বিরোধী বিভাগের লোকেরা খুব ভরে গিয়ে যায়। তাই তারা ঘুরে ঘুরে সেনাবাহিনী ডাকে আর এভাবে সবাই লিকে চারপাশ থেকে ঘিরে ফেলে। এখন এইসব দেখে লি নিজের বন্দুক ভরতে শুরু করে। অফিসার শন একটা পিস্তল নিয়ে সরাসরি ঘরের ভিতরে ঢুকে যায় আর তাকে বন্দুকের মুখে নিয়ে আসে। কিন্তু লি তার নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে আটকায়, যার ফলে তার গুলিটা কাঁধে লাগে। পরে তারা তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চিকিৎসা করে। আর যখন লি চেতন পায়, তখন অফিসার শন এসে বলে, এখন তোমার 2টা অপশন আছে, এক তোমার পুরো জীবন জেলখানে কাটাবে, না 2 তোমার সেই সরকারি অফিসারের নাম বলো যারা তোমার কাছ থেকে ঘুষ নিয়েছিল এবং সাধারণ মানুষের মধ্যে মাদক ছড়িয়ে দিয়েছিল। যদি তুমি এটা করো আমি তোমাকে ছেড়ে দেব, তারপর তুমি ভালোভাবে জীবনযাপন করতে পারবে। এসব শুনে লি শনকে একটা ডায়েরি দেয় এবং সেখানে ডিটেলস সব লেখা ছিল, কোন সরকারি অফিসার কত ঘুষ নিয়েছিল, কখন দিয়েছিল, কিভাবে দিয়েছে ইত্যাদি। এই ডায়েরির মাধ্যমে শন সবাইকে ধরে ফেলে এবং লির 15 বছরের সাজা হয়। আর এভাবে শেষ হয়ে যায় আমাদের এই ড্রাগ থ্রিলার মুভিটি। তো কেমন লাগলো বন্ধুরা এই মুভিটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো পরবর্তী নতুন একটা মুভি নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।